দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, ডিম কিংবা ব্রয়লার মুরগি কোনোটিই মিলছে না সরকার নির্ধারিত দামে, আর অনেক দিন ধরেই চাল, আলু, পেঁয়াজ সহ বাজারে বেশিরভাগ পণ্যের দামই চড়া, যার খেসারত দিচ্ছেন আসলে সাধারণ মানুষ। আর চড়া দ্রব্যমূল্য উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। অনেক দিন ধরেই মূল্যস্ফীতি 9%-এরও বেশি, যা কমানোটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অর্থনীতির জন্য। দর্শক, আজ আমরা এসব নিয়ে আলোচনা করব। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন, আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক, গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ। স্বাগত আপনাদের দুজনকেই। ডক্টর আবু ইউসুফ, আপনার কাছেই শুরুতে আসতে যাচ্ছি যে যেমনটি বলছিলাম, দ্রব্যমূল্য পরিস্থিতি বেশ অনেক দিন ধরেই একটি উচ্চ অবস্থানে আছে। তো সেই জায়গাটিতে কমায়ের মানুষের উপরে এটার ইম্প্যাক্টটা অনেক বেশি পড়ছে। আমরা যদি জানি যে মূল্যস্ফীতি অনেক দিন ধরে বেশি, এই বিষয়গুলো আসলে আমাদের দারিদ্র্যের যে সূচক, সেই জায়গাটায় নেতিবাচক প্রভাবের কোনো আশঙ্কা আছে কিনা, বা কমায়ের মানুষের অবস্থাটা কি দেখছেন আপনারা? জি, ধন্যবাদ। আসলে মূল্যস্ফীতি নিয়ে আমরা অনেক দিন থেকেই কিন্তু একটা চাপের মধ্যে আছি, বেশ 15-16 মাস ধরে। তারপরেও সাধারণ মানুষের একটা প্রত্যাশা, যেহেতু পরিবর্তিত পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক বেশি পরিমাণে প্রত্যাশা, অন্তত অন্য যে সমস্ত সংস্কার কর্মসূচি তো চলমান, তার বাইরেও যাতে এই মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে যাতে আনা যায়। যেহেতু সবাই প্রত্যাশা করছে, এখন হয়তো কোনো ঘুষ বাণিজ্য নাই, চাঁদাবাজি নাই, সবাই অ্যাজিউম করছে, যেহেতু এখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে নাই। সুতরাং এই সময় সাপ্লাই চেইনটা তার স্মুথলি চলার কথা। তো মূল্যস্ফীতি কমে আসবে এটুকুই প্রত্যাশা করছে সবাই। আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে আমিও প্রত্যাশা করছি। যদিও এখন খুবই অল্প সময়, মাত্র 1 মাস পেরিয়েছে সরকারের, আমরা দেখেছি কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাটা যে অগ্রাধিকার আমরা দেখেছি সরকারের, তার একটি অন্যতম অগ্রাধিকারের বিষয় হচ্ছে। তা এখন মূল্যস্ফীতি কমানোর জন্য সরকারের হাতে কি কি আসলে ব্যবস্থা আছে, একটি আমরা দেখলাম, সেটি হচ্ছে মনিটারি পলিসি, যেটা আপনারা দেখেছেন যে সুদের হার বাড়িয়ে চেষ্টা করা হচ্ছে যাতে কন্ট্রাকশনের মনিটারি পলিসির মাধ্যমে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায়। এর বাইরে যেটি আছে সেটি হচ্ছে ফিসক্যাল পলিসি, যেটি আছে সেখানে ট্যারিফ রেশনালাইজেশন, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য আছে যেগুলো বিদেশ থেকে আসে, সেটা এক ধরনের ট্যারিফ রেশনালাইজ করা হচ্ছে গভর্নমেন্ট। প্লাস হচ্ছে যেগুলো ডোমেস্টিক্যালি প্রোডাকশন হচ্ছে, সেখানেও কিছু ফিসক্যাল পলিসি সাপোর্ট দিয়ে চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয়ের ক্ষেত্রে আমরা তো এর আগে দেখেছি অনেকবারই তো এই যে সুবিধাগুলো দেওয়া হয়, সেদিকে আসছি। এখন আগে আমরা যতটুকু দেখলাম যে অনেক সময় ট্যারিফ রেশনালাইজ করার পরেও দেখা যাচ্ছে বাজারে তার রিফ্লেকশনটা হয়নি। হয়তো বিভিন্ন এখানে ইন্টারেস্ট গ্রুপ থাকতে পারে, অনেক পলিটিক্যাল ইকোনমি ফ্যাক্টর তখন আলোচনায় আসতো। কিন্তু এখন কিন্তু প্রত্যাশা হচ্ছে সরকার যদি কোনো ধরনের, যেহেতু সরকারের রাজস্ব কমছে, কোথাও যদি ট্যাক্স কমানো হচ্ছে অথবা ইম্পোর্ট ডিউটি কমানো হচ্ছে, কোথাও যদি এক্সেমশন দেওয়া হচ্ছে, ট্যাক্স এক্সেমশন দেওয়া হচ্ছে, তাহলে রাজস্ব যেমন হারাচ্ছে কিন্তু সিটিজেনরা যাতে বেনিফিটেড হয়। তাহলে এটি শুধুমাত্র পলিসি নিলে হবে না, তার মনিটরিংটা করতে হবে। আর 3 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে বাজার ব্যবস্থাপনা, বাজারটাকে মনিটর করতে হবে। তো যেই সাপ্লাই চেনের কথাটা বলছি, উৎপাদনকারী থেকে একদম ভোক্তা পর্যন্ত, আমার মনে হয় কিছু যে পণ্য আছে যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, আপনি যেটাকে বলেছেন ডিমের কথা বলেছেন, পোলট্রি কথা বলেছেন, তো এরকম যদি যেমন পেঁয়াজের কথা হতে পারে, আলুর কথা হতে পারে, এরকম কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিন্তু মিনিস্ট্রি অফ কমার্স থেকে দামটা বেঁধে দিত, তারপরে আমরা তার বাজারের কিন্তু সেই রিফ্লেকশনটা দেখিনি। কারণ হচ্ছে বাজার ব্যবস্থাপনাটা ঠিক সেভাবে মনিটরিংটা করা হতো না। এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মহোদয় আছেন, উনি হয়তো ওনার পক্ষ থেকে উনি বলবেন। আমি জানি যে ওনারা অনেক চেষ্টা করেন, কিন্তু ওনাদের যে ক্যাপাসিটি আছে, ওনাদের যে জনবল আছে, দেখা যাচ্ছে যে সেই তুলনায় কিন্তু
কম। তারপরেও যখনই কোনো একটা জায়গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যখন কোনো মুভমেন্টে যায়, কোনো একটা ভিজিটে যায়, তখন আমরা দেখি যে সেটা একটা ফলপ্রসূ হয়। যেটি করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিক কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। যেমন আপনি ডিমের কথা বলেছেন, তো ডিমের বাজারটা দেখা যাচ্ছে অনেক বড় ধরনের কর্পোরেট যারা ব্যবসায়ী আছে তারা দেখা যাচ্ছে বাজারটাকে নিয়ন্ত্রণ করে। আমরা অতীতেও দেখেছি যখন মিনিস্ট্রি অফ কমার্সের পক্ষ থেকে তাদের সাথে যখন আলোচনাটা করা হচ্ছে, তাদের উপর যখন একটা প্রেশার দেওয়া হয়েছে, তখন কিন্তু দামটা কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও কমেছে। কিন্তু সেই জায়গাটা আমার মনে হয় ওনাদের সাথে রেগুলার একটা ডায়ালগ করা এবং যে বাজার ব্যবস্থাপনার জন্য প্রত্যেক বাজারের যে দোকান মালিক সমিতি আছে তাদেরকেও একটু দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসা, যেটা রিয়েলিস্টিক্যালি যেমন উৎপাদন খরচের সাথে সংশ্লিষ্ট যেটা আছে সেটি আমরা মেনে নিতে পারি, কিন্তু যাতে এটা কোনোভাবেই অস্বাভাবিক মনে না হয়। আবার আসবো আপনার কাছে। মুনাওয়ার হোসেন, মনিটরিং এর কথা বলছিলেন ডক্টর আবু ইউসুফ, এই মনিটরিংটা আসলে এখনকার প্রেক্ষাপটে কোন পর্যায়ে আছে বা চলমান আছে কিনা, বা সেক্ষেত্রে আপনাদের অবজারভেশন কি বাজারে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সংলাপ প্রতিদিন যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে। আপনারা জানেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে 2009 সনের একটি আইন বলে, এবং 2010 সন থেকে এটি কাজ শুরু করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমার সহ আলোচক আমাদের শ্রদ্ধেয় স্যার উনি বলেছেন অলরেডি ইতিমধ্যে যে আমাদের জনবল সংকট আছে, এবং সেই সংকট দিয়েই অধিদপ্তরের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা চেষ্টা করছি কিভাবে ভোক্তার অধিকারকে নিশ্চিত করা যায়। ভোক্তার অধিকার নিশ্চিত অনেক ডাইমেনশনে আছে, তবে আজকে যেই বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন করেছেন সেটি হলো যে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, বিশেষ করে ডিম, পোলট্রি, এই বিষয়গুলোর দাম বেড়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কি পরিমাণ প্রচেষ্টা আছে এবং অব্যাহত আছে সেই বিষয়টি আপনি জানতে চেয়েছেন। আমাদের দিক থেকে আমরা আসলে এটি আমার সহ আলোচক আপনি এবং দেশবাসী যারা শুনছেন সবাই আমার সাথে একমত হবেন যে বাজার যে ডেফিনেশন, বাজার আসলে অনেকগুলা অ্যাঙ্গেলসের উপরে ডিপেন্ড করে, অনেক অ্যাক্টর সেখানে কাজ করে। এই বাজার অর্থনীতির যুগে সরকার, সদাশয় সরকার যে কাজটা করে সেটি হলো যে সাপ্লাই চেইনে ইন্টারভেনশন করার মাধ্যমে মূলত হলো বাজার নিয়ন্ত্রণ করার একটি প্রচেষ্টা নিয়ে থাকে। কারণ বাজারে পণ্যের দাম অটোমেটিক্যালি ক্রেতা বিক্রেতার সম্পর্কের উপরেই পণ্যের দামটা নির্ভর করে। তারপরও বক্তব্য আছে আমাদের মতো দেশে অনেক সময় ম্যানিপুলেশন হয়। সরকারের পক্ষ থেকে এই ম্যানিপুলেশন যাতে না করতে পারে বাজারের কোনো অ্যাক্টর, সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নিয়ে থাকে। ডিমের দাম অফকোর্স আমাদের দৃষ্টিতেও শুধু মানুষ কষ্ট করছে এমন না, আমাদের দৃষ্টিতে আমরাও তো মানুষ, এই দেশেরই নাগরিক, আমরাও তো কষ্ট করছি সবাই, আমরা চেষ্টা করছি। আমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে ডজন 143, আমি আসছি সেখানে 160 টাকায় বিক্রি হচ্ছে। আমি আসছি সেখানে। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের প্রতিদিন গোটা দেশে, যদিও গোটা দেশে আমাদের জনবলের সংকট রয়েছে, আমরা প্রায় 17টা জেলায় আমাদের নিজস্ব অফিসার নাই, আমরা বাইরের দিয়ে আমাদেরকে করতে হয়। তারপরেও প্রতিদিন আমরা প্রায় 60টার মতো টিম আমরা গোটা দেশে এই অভিযান পরিচালনা করছি, এবং গত 3-4 দিন যাবৎ শুধু ডিমের উপরেই করছি। তো দেখা যাচ্ছে যে আমরা ডিম নিয়ে আমি এবং আমার একজন কলিগ আমরা তেজগাঁও যে ডিমের আড়তদার তাদের মালিক সমিতির সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে যোগাযোগ করেছি, এবং ডিমের বাজারের কিন্তু ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিল আপনার ডিম গাজীপুর এরিয়াতে ফার্মাররা সেখানে উৎপাদন করতো এবং সেটি ঢাকা চলে আসতো খুব ইজিলি। তো এটি 2022 সনের দিকে সম্ভবত সেখানে
বার্ড ফ্লু হয় এবং সেক্ষেত্রে সে কারণে ওই জায়গার ডিমের যারা ফার্মার ছিলেন তারা খুব ক্ষতিগ্রস্ত হন এবং তখন ডিমের বাজারটি শিফট হয়ে যায় গাজীপুর থেকে এবং সেটি টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এরিয়াতে ছড়িয়ে যায়। আমরা তাদের সাথেও, ওই উৎপাদকের সাথেও কথা বলার চেষ্টা করেছি, তাদের প্রবলেম বোঝার চেষ্টা করেছি এবং আমরা যেটা পেয়েছি, ঢাকায় আপনার তেজগাঁ কাপ্তান বাজারের ডিমটি আসতে ওই উৎপাদকের কাছ থেকে এই পর্যন্ত আসতে 7 বার হাত বদল হয় এবং এই 7 বার হাত বদল হওয়ার কারণে ডিমের দাম আসলে বেড়ে যায়। আমরা খুবই চেষ্টা করছি যাতে এই মধ্যস্বত্বভোগী যারা আছে এই সংখ্যাটা কমাতে। এটি খুব সহজ নয়। মানে হাত বদল হওয়া তো যৌক্তিক, মানে উৎপাদক পর্যায় থেকে এত ভোক্তা এত পর্যায়ে বেশি না, এত বেশি না, স্টেপগুলো বেশি এত বেশি না। আমরা চেষ্টা করছিলাম যে আমাদের যারা এখানকার তেজগাঁয়ের যারা আড়তদার আছেন কিংবা কাপ্তান বাজারের, তারা যদি সরাসরি ফার্মারদের কাছ থেকে এই ডিমটা কিনতে পারেন এবং এখানে সাপ্লাই করেন তাহলে সংখ্যাটা কমবে, মানে স্টেপ সংখ্যাটা কমবে। তো সেটা করার জন্য আমরা চেষ্টা করছি, বাজার নিয়মিত মনিটরিং করছি, তদারকি করছি, কিন্তু তারপরও ডিমের দাম আসলে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে এমনটা দাবি আমি করব না। কিন্তু দেশবাসীকে আপনার মাধ্যমে যেটি জানাতে চাই, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমাদের আন্তরিকতা, সদাশয় সরকারের আন্তরিকতা, সরকার প্রতিনিয়ত, বিশেষ করে মিনিস্ট্রি অফ কমার্স থেকে প্রতিনিয়ত আমাদেরকে এই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আমরা সেগুলো করার প্রতিপালনের চেষ্টা করছি। কিন্তু ওই যে বললাম যে বাজারে শুধু তদারকি দিয়েই বাজার ঠিক করা যাবে এমন নয়, এখানে অনেক অ্যাক্টর জড়িত, এগুলো অপনোদনের চেষ্টা করছি। আমার সহ আলোচক, আমাদের শ্রদ্ধেয় স্যার ইতিমধ্যে উনি বলেছেন যে বাজারে যেসব দুষ্টচক্র ছিল সেই দুষ্টচক্রের প্রভাব এখন কম, তো এখনও কেন দাম কমছে না। এটি খুবই সত্য, দুষ্টচক্রের প্রভাব কিছু কমেছে, বাট একবারে শেষ হয়ে গিয়েছে এমন নয়, অন্য আঙ্গিকেও ইয়েতে এসছে। তো সব মিলিয়ে আমরা এটি আসলে চেষ্টা করছি। আপনি জানেন যে বাজার ব্যবস্থাপনাটা একটি জটিল বিষয় এবং বাংলাদেশ তার জন্মের শুরু থেকেই, প্রথম থেকেই আমরা বাজার ব্যবস্থাপনাটা ওইভাবে আমাদের এখানে গড়ে ওঠে নাই এবং সংগঠিত বাজার ব্যবস্থাপনা এখানে ইনফ্যাক্ট গড়ে ওঠে নাই। বাট ভোক্তা অধিকার অধিদপ্তর চেষ্টা করছে যাতে এই সংগঠিত বাজার ব্যবস্থাপনা এখানে গড়ে ওঠে। এটি একটি ট্রাবলসাম বিষয়, আমরা সবার সহযোগিতা চাই আপনার মাধ্যমে। ডক্টর আবু ইসহাক, এই যে বাজার ব্যবস্থাপনার কথা বলছিলেন, মানে সঠিক বাজার ব্যবস্থাপনা যদি আমরা নিশ্চিত করতে চাই, মানে সেক্ষেত্রে কোন উদ্যোগগুলো আমরা নিতে পারছি না যেটি নেওয়া দরকার? এখন এটি আসলে অ্যাগেইন মানে প্রত্যেক পণ্য ভিত্তিক আসলে বাজার ব্যবস্থাপনা, কারণ ডিমের ক্ষেত্রে যেটি হবে সেটা হয়তো পেঁয়াজের ক্ষেত্রে হবে না, সেটা হয়তো আলুর ক্ষেত্রে হবে না। কিছু কিছু জায়গায় যদি আমরা লোকাল লেভেল, যেমন আলুর কথা বলতে পারি, যে আপনি লোকাল লেভেলে যদি কোল্ড স্টোরেজ এনাফ করা যায় এবং সরকারি উদ্যোগে যদি সেটি করা যায়, সরকার কিছু, যেমন আপনি দেখবেন যে ধান চালের সংগ্রহ করে কিন্তু সরকার, কিন্তু কিছু কিছু পণ্যের ক্ষেত্রে যদি এরকম করতে পারে তাহলে কিন্তু একদম সরাসরি যদি উৎপাদনকারীর কাছ থেকে এনে ভোক্তা পর্যন্ত এই যে অনেকগুলো স্টেপ, অনেকগুলো হাত বদল যে হয়, সেটার যদি আমরা কমাতে পারি। আরেকটা জিনিস করতে পারে সরকার, সেটি হচ্ছে প্রত্যেকটা পণ্যের আসলে আমাদের উৎপাদন কীরকম হয়, সেই উৎপাদনটা আসলে যেটা আমরা বলছি সেটা কতটুকু বাস্তবসম্মত, যে বাস্তবতার আলোকে যাতে আমরা যদি সেটা করতে পারি, আমাদের ডিমান্ড কতটুকু আছে। তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যদি ডিমান্ড অনেক বেশি থাকে উৎপাদনের চেয়ে, আমরা অনেক সময় বাইরে থেকে অন্য পণ্যের ক্ষেত্রে আমরা দেখছি, সেটা যাতে আগে থেকে স্ট্র্যাটেজিটা নেওয়া যায়। চাহিদা আর উৎপাদনের তথ্যের কথা বলছি, তথ্যের কথা বলছি, এবং সেখানে যাতে একটা সমন্বয় থাকে এবং কোনো ধরনের ডেফিসিট যদি থাকে কোনো পণ্যের ক্ষেত্রে, যেমন পেঁয়াজের ক্ষেত্রে হতে পারে বা অন্য পণ্যের ক্ষেত্রে, তাহলে সেটা আগে থেকে যাতে স্ট্র্যাটেজি নিয়ে আসা যায়, যাতে কোনো সময়েও যাতে ওই যে যারা আছে আর আপনার মজুতদার, তারা যাতে এই সুযোগটা না নিতে পারে। আর আমাদের যে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা সব জায়গায় তো আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস নাই বা জনবল নাই,
আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সিগুলোও তারাও যাতে এই তদারকির সাথে থাকতে পারে। প্লাস আমি যেটা বলেছি দোকান মালিক সমিতি, অর্থাৎ পাশাপাশি ব্যবসায়ীদেরকেও আসলে এটি বুঝতে হবে, কারণ এই যেই পণ্যগুলোর কথা আমরা বলছি অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য, যেটি সাধারণ মানুষের জীবিকার সাথে তাদের জীবিকার সাথে যে সম্পর্কিত, তো সেই যারা যদি করা যায়, যারা ব্যবসায়ী তাদেরও কিন্তু আসলে দায় আছে যে আমি আসলে কতটুকু মুনাফা করব, সেটা একটা জিনিস। আর বড় বড় কর্পোরেটস যারা আছে, হাউসগুলো আছে, আমি মনে করি তাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব আছে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে তারা কিন্তু একটা বড় দায়িত্ব পালন করতে পারে, যাতে বাজারটা স্টেবল থাকে এবং সাধারণ মানুষ অন্তত তাদের যে ফুড বাস্কেটটা আছে অন্তত সেটি যাতে, আমাদের যে ক্যালোরির কথা আমরা বলি 2122 কিলো ক্যালোরি প্রত্যেক দিন একটা অ্যাডাল্টের নেওয়া উচিত, সেইটা যাতে তারা নিতে পারে। মুনার হোসেন, কৃষি বিপণন অধিদপ্তর থেকে তো এই দাম নির্ধারণ বা এই জিনিসগুলো ঠিক করে দেওয়া, তো আমরা দেখলাম যে এই ডিমের ক্ষেত্রেই যদি আমরা বলি দামটা ঠিক করে দেওয়া হলো, কিন্তু সেই দামে এখন পর্যন্ত আসলো না, বেশ কিছুদিন হয়ে গেল। ব্রয়লার মুরগিও দেখছি যে বাজারে কয়েকদিন নিয়ন্ত্রণে ছিল, আবার এটি বেড়ে যাচ্ছে। তো মানে এই দাম নির্ধারণগুলো আপনারা তো একদম সাপ্লাই চেইনের শুরু থেকে শেষ পর্যন্ত এই মনিটরিংটা করেন, মানে সেই জায়গায় আপনাদের অভিজ্ঞতাটা কি? দাম নির্ধারণটা আসলে যৌক্তিক করা হয় কিনা, নাকি এটি না মানার একটি টেন্ডেন্সি বাজারে আছে, আসলে বিষয়টা কি? ধন্যবাদ আপনাকে। এটি আমাদের এখনকার বাজারে খুবই চর্চিত একটি বিষয়, যে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস, প্রাণী সম্পদ অধিদপ্তর তারা ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে, এবং কৃষি বিপণন অধিদপ্তর তারা অন্যান্য পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে, এবং সেগুলো বাজারে এখন বাস্তবায়িত হচ্ছে। আপনি জানেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোনো পণ্যের দাম নির্ধারণ করে দিতে পারে না। অন্য ডিপার্টমেন্টগুলো যেগুলো নির্ধারণ করে দেয় সেটি বাস্তবায়নের জন্য কাজ করে। এবং আমি আমার এই আলোচনার পূর্বাংশে আমি বলেছিলাম যে বাজার অর্থনীতির যুগে আসলে সরকার দাম নির্ধারণ করে দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়। অর্থনীতির যে মেন স্পিরিট সেখানে এটি ফাংশন করে না। তাহলে সরকার কিভাবে দাম নির্ধারণ করে? সরকার আসলে দাম নির্ধারণ করে এই বাজার অর্থনীতির আরেকটি যেটি কনসেপ্ট, যেটা হলো কল্যাণমূলক অর্থনীতি, যে মানুষের বেটারমেন্টের জন্য, জনগণের ভালোর জন্য আমার কিছু জিনিসকে হয়তো বা আমাকে ঠিক করে দিতে হবে। সে কারণে বাংলাদেশ সরকার এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, যেটা অত্যাবশ্যক পণ্য আইন, সেই পণ্যের আইনের মাধ্যমে এবং কৃষি বিপণন আইন এটি এবং লাইভস্টক অ্যাক্ট যেটি আছে সেটির মাধ্যমে এই কিছু কিছু বিষয়ের দাম নির্ধারণ করে দিতে পারে। ইতিমধ্যে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস তারা ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে, এবং সেটি বাজারে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করছি। কৃষি বিপণন অধিদপ্তরও এরকম কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। আপনার প্রশ্ন ছিল এই দামগুলো যৌক্তিক পর্যায়ে নির্ধারিত হয়েছে কিনা, আর বাজারে এটি কিভাবে ইমপ্লিমেন্টেশন হয়েছে। দেখুন, আমরা তো এই সমাজেরই বাসিন্দা। আমাদের সরকারি দপ্তরগুলো যেভাবে দাম নির্ধারণ করেছে তারা যৌক্তিকতা নিরূপণ করেই দাম নির্ধারণ করেছে। তাদের যে হিসাব নিকাশ আছে সেটি হিসাব করেই। আরেকটি বিষয় হলো, তারা যে দামটা নির্ধারণ করেছে তারা কখনো বলে নাই যে এর উপরে হওয়া যাবে না বা এর নিচে হওয়া যাবে না। তারা যেটা বলে সেটা হলো যে এটি যৌক্তিক মূল্য এরকম হবে, এটা হলো যৌক্তিক মূল্য, এইভাবে বলে। কিন্তু সেটি বাজারে যখন আমরা তদারকি করতে চাই, বাজার যখন করে, অনেক ক্ষেত্রে আমরা কমও পেয়েছি, আমরা বেশিও পেয়েছি, যেটা আসলে ভেরিও করে। তো এই জিনিসগুলো এই বাজারে যখন এই মূল্যের কথা যখন আপনি বলবেন, এই যে কম বেশি হয় দাম নির্ধারিত দামের চেয়ে, সেটি যখন কম বেশি হয়, আমরা এখানে অনেকগুলা অ্যাক্টর দেখেছি যে কেন এটি কম বেশি হচ্ছে। বিশেষ করে আমি যেটা বললাম যে অনেক মধ্যস্বত্বভোগী আছে, সংখ্যা যখন বেড়ে যায় তখন দামটা বেড়ে যায়, যেটি আসলে দাম নির্ধারণ করে যেই ক্যালকুলেশনে, সেই ক্যালকুলেশনটা এখানে আসলে কাজ করে না। মানে সেক্ষেত্রে মানে আপনাদের অভিজ্ঞতার আলোকে আসলে পরামর্শ কি, আমরা করার কি আছে? আসলে আমরা যেটা বলছি, আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে তো আন্তঃ ডিপার্টমেন্ট কথা হয়,
আমরা ইতিমধ্যে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসের সাথে এই বিষয়ে আলাপ করেছি এবং আগামীকালকেও তাদের সাথে আমাদের একটি মিটিং আছে। আমরা তাদেরকে এই যখন দাম নির্ধারিত হবে তখন অন্যান্য অ্যাক্টর যেগুলো আছে এই বিষয়গুলো বিবেচনায় নেওয়ার জন্য সুপারিশ করেছি। আবার একই সাথে যারা এই ব্যবসার সাথে জড়িত, উৎপাদক থেকে একদম খুচরা বিক্রেতা পর্যন্ত প্রত্যেকটা স্টেপে যারা আছেন তাদেরকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর জন্য আমরা রিকোয়েস্ট করেছি। এবং একই সাথে বাংলাদেশ ট্যারিফ কমিশনের প্রতিনিধি এবং আমাদের প্রতিনিধি সেখানে রাখার বিষয়ে আমরা ওরালি মৌখিকভাবে তাদেরকে রিকোয়েস্ট করেছি। আমরা হয়তো ভবিষ্যতে এটাকে আরও একটা পর্যায়ে নিয়ে যাব। এর বাইরে আরেকটা আছে, মিনিস্ট্রি অফ কমার্স কিছু পণ্যের দাম নির্ধারণ করে দেয়। সেই দাম যেমন সয়াবিন তেল, এটি একদমই আপনার নির্ধারিত, যেটি এর বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। এটি স্ট্রিক্টলি আমরা মেনটেন করার চেষ্টা করি। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যেহেতু একদম রুট লেভেল পর্যন্ত এটি হয়, এটি পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করা, মানে তদারকির মাধ্যমে বাস্তবায়ন করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়। ডক্টর আবু ইউসুফ, মানে ব্যত্যয় কি দেখছেন? পুরো প্রক্রিয়াটাই আমরা শুনলাম। না, এখন আসলে যেটি বলা হচ্ছে যে আসলে উৎপাদনকারী থেকে আমাদের ভোক্তা পর্যন্ত যদি এই সাপ্লাই চেইনটা যদি ব্যত্যয় না ঘটে, আমরা মার্কেট ইকোনমিতে এটি ঠিক, যেহেতু এখানে ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে বাজার দাম নির্ধারিত হয়। তারপরেও কিন্তু যেটি ভাই বললেন যে জনকল্যাণে সরকার কিন্তু এখানে কিছু, যাতে জনগণের স্বার্থ সংরক্ষিত হয় সেখানে কিন্তু কাজ করতে পারে। যেমন একটা ইন্ডিকেশন দিতে পারে যে দামটা এরকম হতে পারে, তো সেই দামটা যৌক্তিকভাবে যাতে যেটা নির্ধারণ করা হয়, তাদেরও তো নিশ্চয়ই একটা অ্যানালিসিস করে তারা একটা এক্সারসাইজ করে ওই দামটা সেখানে কে কতটুকু প্রফিট করবে। আমি দেখেছি যে কৃষি বিপণন অধিদপ্তর যখন অনেকগুলো প্রোডাক্ট 28-29টা প্রোডাক্টের তারা একটা ইন্ডিকেশন দেয়, সেখানে কিন্তু উৎপাদনকারী তার উৎপাদন খরচ এবং তার কতটুকু প্রফিট করবে, তারপরে যিনি পাইকারি আছেন তিনি কতটুকু প্রফিট করবেন, এরকম একটা ধরে কিন্তু তারা বাজারে, যেমন আলুর ক্ষেত্রে আমরা দেখেছি অনেক মিটিং হয়েছে আলুর ব্যাপারে, বলাও হয়েছে যে যৌক্তিক কোল্ড স্টোরেজ ভাড়া বা পরিবহন সব কিছু ধরেও এটাই আসলে 35-40 টাকার বেশি হওয়ার কথা না, কিন্তু আমরা দেখছি যে গত প্রায় বছরখানেক ধরেই এটি 60 টাকায়, 55-60 টাকায় বিক্রি হচ্ছে। মানে এই জিনিসগুলো তো কাজ করছে না বাজারে এখন। তাহলে ওই যে যেখানে বলছি যে সেটা হচ্ছে মনিটরিংয়ের ঘাটতি। আরেকটা যেটা ভাইয়ের কাছে একটা ইনফরমেশন পেলাম যে ডিমের ক্ষেত্রে আসলে একদম উৎপাদনকারীরা তারা কত টাকায় বিক্রি করতেছে, তো সেখানে দেখলাম উনি বলছেন যে সেই জায়গায় হচ্ছে 150 টাকার কাছাকাছি, আর সরকার যে নির্ধারিত যে ইন্ডিকেশনটা সেটা হচ্ছে 144-45 টাকা। তো এই জায়গার মধ্যে একটা ডিফারেন্স আছে। তো এটি একটি দেখার বিষয় যে আসলে এই ডিফারেন্সটা কেন হচ্ছে। আরেকটা যেটা সরকার একটু হেল্প করতে পারে এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, শুধু হেল্প করা, যেটি হচ্ছে যে এখানে যে যাতে যেই পণ্যগুলো দেখবেন অনেক ক্ষেত্রে তার যে র মেটেরিয়ালসগুলো বা পোলট্রি ফিডের কথা আমরা বলি, এগুলো কিন্তু বাইরে থেকে আপনার ইম্পোর্ট করে আনতে হয়। তাহলে এই যে বাইরে থেকে যারা ইম্পোর্ট করে আনে, অনেক সময় সেখানেও কিন্তু এক ধরনের যে অলিগোপলি একটা নেচার সৃষ্টি, অর্থাৎ অল্প কয়েকটা কোম্পানি তারা বাইরে থেকে আনে, তারাও এক ধরনের সেখানে বাজারকে কন্ট্রোল করে। তো ওই জায়গাটাও কিন্তু একটা মনিটরিং করার বিষয় আছে, একটা প্রভাব আছে। হ্যাঁ, কারণ এই যে তার উৎপাদন খরচের যাতে ওই জায়গাটা যাতে আবার কোনো ধরনের প্রবলেম না হয়, তো সেটাও কিন্তু আসলে মনিটরিং, প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে মনিটরিংয়ের একটা ব্যবস্থা কিন্তু করতে হবে। তো সেটি যদি করা যায়, উৎপাদন খরচ যদি কমানো এবং সেটা বাজারে রিফ্লেকশনটা হচ্ছে কিনা, সরকার হয়তো একটা সাপোর্ট দিল, কিন্তু সেটা যদি জনগণ সেই সুবিধা যদি না পায়, আবার যদি সেই মধ্যস্বত্বভোগী আমরা যাদেরকে বলছি তারাই যদি সেই বেনিফিটটা নিয়ে যায়, তাহলে সরকারের রাজস্বও কিন্তু সেখানে কমে যাবে, বা আর অন্যদিকে জনগণও কিন্তু সেই বেনিফিটটা পাবে না। তো আমি মনে করি যে এখানে একটা কোঅর্ডিনেশনটা দরকার। সেই কোঅর্ডিনেশন, যেমন মিনিস্ট্রি অফ কমার্সের কথা বলা হয়েছে, পশু ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, যেটা তাদের একটা কোঅর্ডিনেশন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, সব কিছু মিলে একটা কোঅর্ডিনেশন করা দরকার। এবং এই যে কতগুলো পণ্যের কথা আমরা বলছি, এই পণ্য স্পেসিফিক যদি আমরা একটু মনিটরিংটা বা বাজার
ব্যবস্থাপনাটা যদি জোরদার করতে পারি, আশা করছি যে তার ফল সাধারণ জনগণ পাবে। জি, মুনার হোসেন, আপনারা তো নিয়মিত অভিযান পরিচালনা করেন সারা দেশে। আমরা দেখি বিশেষ করে কোনো পণ্যের দাম যখন অস্বাভাবিকভাবে ওঠানামা করে তখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে খুবই অ্যাক্টিভ আমরা দেখি। তো সেক্ষেত্রে এই যে মধ্যস্বত্বভোগীদের কথা বলা হয় বাজারে, বা বাজার সিন্ডিকেট যে বলা হয়, এরা আসলে কত শক্তিশালী, মানে আপনাদের অভিজ্ঞতা কি, বা এখনকার পরিস্থিতিতে যদি আমরা বলি, মানে এখন তাদের অবস্থাটা কি আসলে? সিন্ডিকেট শব্দটিও বহুল চর্চিত একটি শব্দ। আমাদের দেশে যেটা হয়েছে 2012 সনের পর থেকে আমাদের যেই কনজিউমার মার্কেটটা, এই মার্কেট আগে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ছিল এই মার্কেটে, সেটা তাদের কাছ থেকে এখন এটি আসলে বড় বড় কোম্পানির হাতে চলে গেছে। এবং এটি হওয়াটা না হওয়াটা বা হওয়াটা অস্বাভাবিক কিছু না, এটি আসলে গ্লোবাল ইকোনমি, এভাবেই হয়। তো সেক্ষেত্রে ওই যেটি হয়েছে, আমরা তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা রেগুলারই চেষ্টা করি তাদেরকে নিয়ে মিটিং করে এই জিনিসগুলোর বিষয়ে যৌক্তিক পর্যায়ে রাখতে। এই স্যার যেটি বলেছেন যে প্রত্যেকটা বিষয়ের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যেগুলো আছে, এগুলোকে আমাদের আরেকটু বেশি বোধহয় নজর দিতে হবে। যেমন আপনি পোলট্রির দাম কিভাবে কমাবেন যদি খাদ্যের দাম, পোলট্রি খাদ্যের দাম বেশি থাকে? মাছের দাম কিভাবে কমাবেন যদি পিছনের ইয়েগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যদি ভালো না থাকে? আমাদের তরফ থেকে এই বিষয়ে চেষ্টার কোনো ত্রুটি নাই। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের সর্বোচ্চ করছি এবং করে এটি করাটা অব্যাহত রাখবো আমাদের দিক থেকে। চাঁদাবাজি কি বন্ধ হয়েছে আসলে? চাঁদাবাজি মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটি মানে প্রধান কারণ ধরা হয় আমাদের বাস্তবতা যে চাঁদাবাজি, সেটি শুধু যে বিভিন্ন মার্কেটে তা না, মানে পরিবহন বা এই পণ্যটি পরিবহন হয়ে বিভিন্ন বাজারে যে আসে, রাস্তাঘাটে, মানে সব জায়গায় একটা অভিযোগ আমরা শুনি। সেটি আসলে ব্যাপারে ব্যবসায়ীরা কি বলে? চাঁদাবাজির বিষয়ে আমার একটি ব্যক্তিগতভাবে একটি অবজারভেশন আছে। ধরেন শ্যামবাজার থেকে আপনি 1 ট্রাক পেঁয়াজ কারণ বাজারে নিয়ে আসবেন, আনতে আনতে সব মিলে 550 টাকার মতো চাঁদা দিতে হতো একটা সময়ে। তো এটি খুব ফরচুনেট, যদিও চাঁদাবাজিটা আমরা দেখি না, এটি পুলিশ দেখে, আইনশৃঙ্খলা বাহিনী দেখে। তারপরও আমাদের তো একটা এক্সপিরিয়েন্স আছে, আমরা পুলিশের সাথে শেয়ার করি, পুলিশ আমাদের সাথে শেয়ার করে, এবং সেটি করতে গিয়ে আমরা যেটা দেখেছি, আমাদের কাছে যেটা ইনফরমেশন সেটা হলো এখন চাঁদাবাজি অনেকটাই কমেছে। আমি একবারে শেষ হয়ে গেছে এমনটা বলবো না, বা পূর্ণাঙ্গ তথ্য হয়তো বা আমার কাছে নাই, বাট আমার কাছে যতটুকু ইনফরমেশন সেটি হলো চাঁদাবাজি অনেকটা কমেছে। জি, ডক্টর আবু ইউসুফ, শুরুর দিকে আমরা বলছিলাম আসলে কম আয়ের মানুষের উপরে অভিঘাতের কথা, দ্রব্যমূল্যের যে চড়া বাজার, দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি বাড়তি, মানে সেক্ষেত্রে সরকারের করণীয় কি আছে? সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আমরা ফ্যামিলি কার্ডের বিষয়টা দেখেছি, কম মূল্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি তাদের কাছে দেখেছি। মানে এই জায়গাগুলোতে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কি করার আছে, বা সেই বাস্তবতাও বা কতখানি আছে তাদের এই মুহূর্তে? আমরা এটি যেমন গ্রামে যেটা আছে, মানে সেটি হলো খাদ্য বান্ধব কর্মসূচি যেটি আছে, অনেকগুলো আছে, তো এর মধ্যে খাদ্য বান্ধব যে কর্মসূচিটা আছে, তো সেটি একটু রিভিজিট করা দরকার। যারা এই সুযোগ সুবিধাটা পাচ্ছে, যেমন একটা আপনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, এই ফ্যামিলি কার্ড যে আমরা শুনে থাকি যে 1 কোটি পরিবারকে যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, তারা সাশ্রয়ী মূল্যে ওই কিছু নির্দিষ্ট প্রোডাক্ট পাবে। এখন আমি মনে করি যদি আমরা এই টার্গেটিং ডিফারেন্সিয়াসটা না থাকে, অর্থাৎ এই 1 কোটি যদি সঠিক মানুষ পায়, যেহেতু আমি মনে করি একটি পরবর্তীতে পরিস্থিতিতে এটাকে রিভিজিট করার দরকার। আসলে এই 1 কোটি যে পরিবার, তাদের যে তালিকা তৈরি করা হয়েছে, এটি যদি আমরা রিভিজিট করতে পারি, সঠিকভাবে যদি যাদেরকে দরকার, যাদের জন্য এই কর্মসূচি নেয়া, তাদেরকে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমি মনে করি যে এখানে একটা বড় পরিবর্তন কিন্তু হবে। পাশাপাশি শহরে যেটি ওএমএস প্রোগ্রাম আছে, সেগুলোও কিন্তু আসলে বাড়াতে হবে। কারণ এই যে এমন একটা সময়, এই সময়ে যারা আমাদের দারিদ্র্যসীমার নিচে আছে বা নিম্ন আয়ের মানুষ যারা আছে, তাদের পাশে দাঁড়ানোটা কিন্তু খুবই দরকার। একটা তো ফ্যামিলি কার্ডের
যদি রিভিজিট করি, সেটা গ্রাম হোক শহরে হোক, সেটা যেমন করে যদি আমরা সঠিক মানুষকে সঠিক তালিকা করে এটা দিতে পারি, সেটি একটি ভালো উপকার হবে। প্লাস হচ্ছে এটার একটু যদি আমরা বেশি পরিমাণে দিতে পারি, অর্থাৎ বেশি পরিমাণে লোককে দিতে পারি, একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা দিতে আওতা পারি এবং পরিমাণ তো দুটোই সেটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় এই সময়টা অন্তত সরকারের পক্ষ থেকে এই উদ্যোগগুলো যদি নেওয়া হয়, তাহলে দরিদ্র প্লাস হচ্ছে নিম্ন আয়ের মানুষ যারা আছে তারা অনেক বেশি পরিমাণে বেনিফিটেড হবে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমাদের হাতে সময় নেই, স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন, ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।